হ্যালো। কিছু মানুষ জয়েন করুক, তারপরে আমি কথা শুরু করি। হাই, হ্যালো। একটু কিছুজন জয়েন হয়ে নিক, তারপর আমি কথাগুলো শুরু করি। হ্যালো রহমান, হাই। মন্ডল, হ্যাঁ আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আর কিছু মানুষ জয়েন হোক, তাহলে আমি কথা বলা শুরু করব। থ্যাংক ইউ ইমু। মন্ডল, আমার নাম হচ্ছে সৈয়দ রুমা। কেমন আছে আলম? ভালো আছি। ফার্স্টে একটা কথা বলবো সবাইকে। অনেক মানুষ জয়েন করেছে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। হাউ ইজ ফ্যামিলি? ভালো আছো আপু? আচ্ছা, আপু আপনি একবার পিঙ্ক, একবার অ্যাশ। হ্যাঁ, আমি অনেক হেয়ার কালার চেঞ্জ করি ইশরাত। আচ্ছা, সবাই অলমোস্ট অনেক মানুষই আছে দেখছেন। আমি কথা বলবো কিছু কথাগুলো, যেটা হচ্ছে সবাই শুনতেছি, আমরা 4 মাস 5 মাস ধরে সবাই কথা বলতেছি। তা আমি আপনাদের বেশি সময় নিব না, একটু সময় নিব একটু কথা বলার জন্য। যে আমি এখন আপাতত সারা বিশ্ব করোনা নিয়েই অবস্থা নিয়েই ব্যস্ত আছে। আমি করোনা নিয়েই কিছু বলবো, তারপরে নিজের বিষয়ে একটু কিছু কথা বলবো। যেটা হচ্ছে যে করোনার কারণে আমরা কিন্তু সবাই লকডাউন, বাসায় আমি ওয়ারিতে থাকি। তো টোটালি আমি ওয়ারিতে পুরাই লকডাউন, বাসা থেকে বেরোতে দিচ্ছে না, সব কিছু বাসায় করা। তো আমি ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে থাকতেছি। তো এদিকে 21 দিনের লকডাউন, আজকে 4 দিন চলছে। তো লকডাউনটা অনেক ভালো মতনই করছে তাদের মতে বা সরকারের মতে, যে ওয়ারিতে অনেক বেশি করোনা রয়েছে। তো করোনা এখানে পরীক্ষা করানো হচ্ছে। যেহেতু আমি কাজ করি, নিজের বিজনেস করি, আর বাই রুমে আমার একটা শপ আছে আনাম লাইন্স প্লাজায়। তো সেইটা বন্ধ রেখেছি, নিজের কাজ বন্ধ রেখেছি। ডেলিসান নিউজ পেপারে জব করি, সেটা বন্ধ রেখেছি। তো টোটালি কোথাও যাওয়া হচ্ছে না, বাসায় শুটিং চলছিল, সেগুলো বন্ধ করেছি। আর হচ্ছে পয়লা বৈশাখটা বাসায় বসেই কাটিয়ে দিয়েছি। পয়লা বৈশাখে কোনো প্রোগ্রাম করিনি। রমজান চলে গেছে, ঈদ চলে গেছে, কোনো প্রোগ্রাম করিনি, কোনো কিছু না। হ্যাঁ, আমার বিজনেসে অনলাইনটা অন ছিল, তাছাড়া আমার শোরুম বন্ধ ছিল। এখন যেটা হচ্ছে যে বাসায় বসে বসে অনেকগুলো শ্যুটের প্ল্যানিং করছি, যে কিভাবে নেক্সটে শ্যুট করব বা বাসায় বসে কিভাবে শ্যুট করব। আমরা অনলাইন ফটোশ্যুট করেছি কিছু।
তো অনলাইন ফটোশ্যুট করাতে ওইটাতে রেসপন্স ভালোই ছিল, শো কিছু অনলাইন শো করেছি। তাহলে মানে অ্যাকচুয়ালি যেভাবে চলতেছে ওইভাবে তো চলা উচিত না। তো আমরা লকডাউনে থাকতেছি, নিজের জন্য থাকবো, দেশের জন্য থাকবো, ফ্যামিলির জন্য থাকবো, অবশ্যই বাসায় থাকবো। অতি প্রয়োজনে একটু বের হবো, বের হলেও পিপি পরে বের হবো, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটারি, মুখে মাস্ক তো অবশ্যই। আর হচ্ছে যে যারা দৈনিক বাজারে যায় বা হসপিটাল যাওয়া লাগে তাদের উদ্দেশ্যে আমি একটু বলবো যে বি কেয়ারফুল। কারণ হচ্ছে অনেকেই কিন্তু হসপিটাল থেকেই করোনাটা হচ্ছে, কারণ অনেক মানুষ করোনা রোগীগুলো হসপিটালে যাচ্ছে, অনেকেই জানে, অনেকে জেনে, অনেকে না জেনেই যাচ্ছে যে করোনা কার আছে না আছে, অনেকগুলো সিমটম চেঞ্জ হচ্ছে, এইটা জিন চেঞ্জ করছে। তো আমার মনে হয় যে সবার একটু বুঝে শুনে নিজের খেয়াল রাখা, নিজের জন্য না হলেও ফ্যামিলির জন্য, দেশের জন্য। আমরা আশা করি যে আল্লাহর রহমতে আমরা আবার সুন্দর বাংলাদেশ ফিরে পাবো, আবার দেশ বিদেশ ঘুরবো, আবার আত্মীয় স্বজনের সাথে দেখা করব। সামনে কুরবানি চলে আসতেছে, তো আমি যেহেতু ওল্ড টাউনে থাকি, তো এদিকে একটা সামান্য জিনিস খুব আমেজের সাথে খুব মজারভাবে কাটানো হয়। বাট এখানে আমি পয়লা বৈশাখ, রমজানে দেখে আমি খুব সারপ্রাইজ যে এটা কিভাবে সম্ভব যে একটা মানুষ নেই। এখনও সন্ধ্যার পর ওল্ড টাউনে সবাই বেশিরভাগই বের হয়, তো সন্ধ্যার পর সব পুরোটাই অন্ধকার হয়ে যাচ্ছে, একটা মানুষ চলাফেরা করছে না। আচ্ছা, অনেক কমেন্টস আসছে, একটু কমেন্টগুলো পড়ি আমি। মন্ডল আপু, আপনি কি বাংলাদেশে কাজ করেন? জি মন্ডল, আমি বাংলাদেশেই কাজ করি। নিলয়, মালয়েশিয়া থেকে লাইভ দেখছি। আপু কেমন আছেন? এই যে নিলয়, ভালো আছি, তুমি কেমন আছো? হাই আপু। নোবেল ভাই আর আপনার মধ্যে সিনিয়র কে? মডেল নোবেল ভাই। নোবেল ভাই আমার থেকে অনেক বেশি সিনিয়র। গুড টু সি ইউ। থ্যাংক ইউ লুনা। আপু কেমন আছে? সালাহ উদ্দিনে, তো ভালো আছি, তুমি কেমন আছো? আপু go to our select model with some suggestion so that then can do good job in the future. ওকে আলম, আমি অবশ্যই বলছি। আমরা জানি আপনি শুরু ছিল 2002 র্যাম মডেল। হ্যাঁ, দিয়ে শুরু করা শেষ হয়ে গেছে। আমি সবার উদ্দেশ্যে একটু বলি। তো করোনা নিয়ে আসলে অনেক কথা সবাই শুনতেছে, প্রতিদিন নিউজে শুনতেছে এইগুলা। তো আমি আমার ব্যাপারে কিছু বলি। আমি মডেলিং করি, শুরু করেছি 2002 থেকে, কিন্তু আমি রানিং কাজ করি 2005 থেকে। তো আমার মানে লাক ক্লিক করছে 2005-এ, সেটা হচ্ছে আমার বার্থডের দিন 25 অগাস্ট। তো 2002 থেকে কাজ যে শুরু করেছি, তখন আমার কখনোই ইচ্ছা ছিল না যে মডেলিংয়ে কোনো কাজ করব, মিডিয়ার কোনো কাজ করব, বা শো করব, ফটোশ্যুট করো, আমি এরকম ছিলাম না। আমার উদ্দেশ্য ছিল আমি পড়াশোনা করে ডক্টর হব, বা আর্মিতে জয়েন করব, বা পুলিশ হব, এরকম টাইপ চিন্তাভাবনা ছিল। তো ছোটোবেলা থেকে খুব বেশি খেলাধুলা করতাম, দুষ্ট ছিলাম কি এখনও আছে, একটু বদমেজাজি, একটু রাগী। তো সবসময় এইগুলো নিয়েই থাকতাম, কখনো মডেলিং করব বা মডেলিংয়ে এরকম কোনো কিছু চিন্তা করিনি। কিন্তু আমার বড় বোন রেশমার, ওর খুব ইচ্ছা ছিল যে ওই মডেল হবে। তো ওই অনেক আগে থেকেই ওর ছবিগুলো ছোটোবেলায় এখনও দেখি, তো খুব পোজ দিয়ে আয়নার সামনে ছবি তুলতো, সাজগুজ করা পছন্দ করো, খুব পরিপাটি থাকতো। তো আমি খুব আলাদা থাকতাম, যে মানে সব জিনিস এলোমেলো করে ফেলতাম, এই করতাম। ওই এখনও যেগুলো মানে গুছানোর অভ্যাস। তো ফার্স্টে ওই যখন শুরু করে তখন আমি যেতাম ওর সাথে, দেখতাম, খুব বিরক্ত হতাম যে কি সারা দিন একটা শোয়ের জন্য রিহার্সাল করে ওরা, এই মেকআপ করে, এত ভারী ভারী কাপড় পরে র্যাম্পে আঁকে। তো ফার্স্টে খুব বিরক্ত হতাম। তো আস্তে আস্তে কাজ শুরু করলাম, কোরিওগ্রাফাররা বললো যে একটু কাজ করো তুমি ভালো। তো আমি অনেক বেশি শুকনা ছিলাম, ছোট, সবাই পিচ্চি বলে ডাকতো। তো ফার্স্টের দিকে কাজ করতে গিয়ে ওরকম আমার কোনো প্রবলেম ফেস করতে হয়নি, বা কোনো কিছু ঝামেলা হয়নি। কারণ হচ্ছে আমার বড় বোন ছিল, আর মিডিয়া সবসময় গুছানো মিডিয়াটা পেয়েছি। তো ফার্স্টের দিকে আমার কাজ করার কোনো
মানে প্রবলেম হয়নি। আমি ফার্স্টে অনেকগুলো শো করেছি, র্যাম্প শো করেছি। তারপরে আমার বিলবোর্ড ছিল 2005-এ 25 অগস্টে পন্সের বিলবোর্ড, বাংলাদেশের ফার্স্ট কোনো বাংলাদেশের মডেল কাজ করেছি যে আমি পন্সের। তারপর নেসকেফের কাজ করেছি, তারপর সানসিল্কের কাজ করেছি, প্যারাসুটের কাজ করেছি, মানে ডে বাই ডে এগুলো অ্যাড করেছি। তারপর এইগুলো করতে করতে আসলে কি শখটা কখন যে নিজের হয়ে গেছে বা জায়গাটা যে নিজের কখন হয়ে গেছে এটা সত্যি কথা বুঝতে পারিনি। সবসময় ভাবতাম যে শখে করব, প্রফেশনালভাবে কি মডেলিং কি প্রফেশনাল হয় এটা আমারও চিন্তা ছিল, কিন্তু না, আমি এখন প্রফেশনাল একজন মডেল। কারণ হচ্ছে আমি কোরিওগ্রাফি করছি, আমি স্টাইলিং করছি। তো ফার্স্টের দিকে এরকম চিন্তাভাবনা ছিল না যে কি করব, কিন্তু যখন কাজ করা শুরু করে দিয়েছি, আমার ফ্যামিলি থেকে পারমিশন ছিল না কাজ করার। আমার ফ্যামিলি থেকে আমার দাদি রাগ ছিল, আমার মামা দীর্ঘ 2 বছর আমাদের সাথে কথা বলেনি, আম্মু রাগ ছিল যে মডেলিং জিনিসটা পছন্দ করছিল না। তারপরেও আমরা যুদ্ধ করে খুব সুন্দরভাবে কাজ করেছি। ফার্স্টে অনেক কষ্ট হয়েছে আম্মুকে বোঝাতে যে দেখো ওই জায়গাটা কীরকম, তুমি চলো দেখো শোগুলো কীরকম হয়, সবাই কতটা আপন, সবাই নিজের মতন সুন্দর মতন নেয়। তো আম্মু ওরকমভাবে বুঝেনি ফার্স্টে, কিন্তু ওনাকে বোঝাতে প্রায় 2 বছর সময় লেগে গেছে যে ওনার মাথায় এই জিনিসটা যে মডেলিংটা ঠিক মতন কীভাবে প্রপারভাবে করা যায় তাকে নিয়ে যাওয়া, তাকে বোঝানো। তো এগুলো আমার বড় বোনটা করেছে খুব বেশি। তো আমার কাজের মধ্যে এরকম কোনো ঝামেলা আসেনি, কখনোই ঝামেলা দুটি আসেনি। আমি আল্লাহর মতো ভালো করে কাজ করেছি। আমি মনে করি যে র্যাম্পটা, যে আমি সৈয়দ রুমা, এই র্যাম্পটা আমাকে এই নামটা পুরো প্রপারভাবে দিয়েছে। আমার আব্বা আম্মার নামটা রেখেছে, বাট পরিচিতিটা দিয়েছে র্যাম্প। তো র্যাম্পের পর আমি ফটোশ্যুটগুলো করি, ফটোশ্যুট অনেকগুলো ফটোশ্যুট করেছি, অনেক হাউজের ফটোশ্যুট করেছি। আরও মানে বিভিন্ন, আমার মনে হয় না আমি বাংলাদেশে কোনো ব্র্যান্ড মানে বাদ দিয়েছি, সব ব্র্যান্ডের কাজ করেছি। আমার অ্যাট এ টাইম এক্টাসি, আরং, ট্রেন্ডস, অনেকগুলো বিলবোর্ড ছিল, যেটা ক্যাটসাই। তো একসাথে অনেকগুলো কাজ করেছি। ওই সময় বিলবোর্ড ছিল অনেকগুলাই, তো এখন তো বিলবোর্ড নাই, যে তো বিলবোর্ড ডিজিটাল হয়েছে। আর বিশেষ কোনো শোর কথা বলবো যে আমার ফার্স্ট শো ছিল বাংলাদেশের বাইরে পাকিস্তানে করাচি, ব্রাইডাল এশিয়া শো করাচিতে 2005-এ আনিলা হকে এন্ডেসি করেছি। তারপর আমি ভুটানের শো করেছি, তারপর আমি নেপালের শো করেছি, তারপর ইন্ডিয়ায় করেছি, ইন্ডিয়াতে অনেক জায়গায় করেছি, দিল্লি ফ্যাশন উইক, দেহরাদুন ফ্যাশন উইক, লখনৌ, বিশাখাপট্টনা, অনেকগুলো শো করেছি। তো আর হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা শো হয় বিডি হিপ হপ ফেস্ট, সেটা কোরিওগ্রাফি আমি করি। তো এই বছর করা হয়নি, কারণ হচ্ছে মানে লাস্ট ইয়ার করা হয়নি, কারণ হচ্ছে আমরা অ্যাকশনকে এনেছিলাম, সিঙ্গার অ্যাকশনকে এনেছিলাম, তাই শোটা হয়নি। অ্যান্ড আমরা এই বছর করতে চাচ্ছি, বা সেপ্টেম্বরে যদি আমাদের সব পরিস্থিতি করোনা চলে যায় তাহলে অবশ্যই আপনাদের সবাইকে ইনভাইট করলাম যে আপনারা ফেসবুকে সার্চ করতে পারবেন যে বিডি হিপ হপ ফেস্ট। তো এটা সার্চ করলেই আপনারা পাবেন। আর এটা ওপেন ফর অল, ওপেন শো হয়, একটা রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে ওইটার মধ্যে সবাই দেখতে পারে। তো ওখানে 20-25 জন এমনি ছোট মডেলই থাকে, পুরো টোটাল মডেলরা যদি বলি তো 60-70 জন থাকে। আমার অ্যাসিস্ট্যান্ট থাকে, কিন্তু আমি হ্যান্ডেল করি শোটা। এছাড়া অন্য অনেকগুলো শো আছে যেগুলো আমি কোরিওগ্রাফি করি। আর এখন তো টোটালি বাসায় আছি, বাসায় টাইম পাস করছি হচ্ছে রান্না বান্না করে, নাস্তা বানিয়ে, বিভিন্ন ধরনের প্রতিদিন ইউটিউবে দেখে নতুন ট্রাই করে, লাইভ করে, আপনাদের সাথে কথা বলে, টিকটক করে, লাইকই করে। তো প্রতিদিন এইভাবে নেটফ্লিক্সে মুভি দেখছি, নামাজ পড়ছি, যে একটাই দোয়া সবার কাছে যে আল্লাহ করোনা মুক্ত একটা পৃথিবী আবার ফেরত দেন। তো এটা কবে ঠিক হবে বা কবে নাগাদ কী হবে সেটা আল্লাহই জানে, কিন্তু আমরা সবাই দোয়া করি যেরকম অবশ্যই এগুলো ঠিক হবে। তো কিছু কমেন্ট বলে এইচডি ইমন শেয়ার করে দিব। ওকে এইচডি ইমন, আমি লাইভটা শেয়ার করে দিই। ওকে, লাইভটা শেয়ার করে দিই। আচ্ছা, আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট যে সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিন, সবার সাথে যেরকম আমি কথা বলতে পারি, সবাই হাই হ্যালো করতে পারি, যেরকম লাইভটা একটু শেয়ার করে দিন।
সো আমার এখন ব্যস্ততা হচ্ছে, কোনোই ব্যস্ততা নেই, বাসায় আছি, সুন্দর ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছি। অ্যাকচুয়ালি আমি মাথা ফিক্সড করে নিয়েছি যে করোনা যতদিন আছে আমি বাসায় থাকবো, সুন্দরভাবে বাসা সব কিছু হ্যান্ডেল করব, বাসার মানুষদের হ্যান্ডেল করব, সব থেকে দূরে রাখবো। তো পুরো বিল্ডিংয়ে আমি এরকম করে রেখেছি, দারোয়ানকে বলে রেখেছি যেরকম বাইরে থেকে কেউ না আসে, বা ভিতরে আমাদের বোয়া টোটালি বন্ধ, বোয়া আসে না। তো এইগুলো নিয়ে এখানে অনলাইনে একটা ফটোশ্যুট করতেছি জুমের মাধ্যমে। তো মডেলের বাসা, ফটোগ্রাফারের বাসা, আমি স্টাইলিং করছি আমার বাসা থেকে। তো এইভাবে করে কষ্ট হচ্ছে, বাট সুন্দর করেছি। আপনি কি বলছেন, আপনি আপনার পিঙ্ক কালারের কি অনেক টাইম? ও আপনার পিঙ্ক কালার কি ওয়ান টাইম? না, ওয়ান টাইম না, আমি কালার করি পার্মানেন্ট। তো আপনাদের বেশি সময় নিব না, আমি লাইভে এমনিও বেশি আসি না বা কথা বলি না অত বেশি কারোর সাথেই লাইভে। তো আমি নিজেই, সবাই বিরক্ত হবে, যেটা আমি একটু ছোট করে আপনাদের বলি যে আপনারা অবশ্যই সবাই সুস্থ থাকুন, সুন্দরভাবে থাকুন, বাসায় থাকুন, অ্যান্ড ফ্যামিলির জন্য থাকুন, দেশের জন্য থাকুন। অ্যান্ড আমি আর একটা রিকোয়েস্ট আপনাদের করব যে আমাদের দেশীয় প্রোডাক্টগুলা কিনুন। যা কিনবো, আমাদের ঈদের সময় একটা স্লোগান ছিল, যা কিনবো দেশি কিনবো। কারণ হচ্ছে আমাদের দেশের যে তাঁতগুলো আছে ওগুলা আজ ডে বাই ডে ড্যামেজ হয়ে যাচ্ছে, ডে বাই ডে সেগুলো চলে যাচ্ছে, মানুষরা সবাই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে বিদেশে। আমি কারোর পক্ষে বা অপক্ষে না, কিন্তু দেশি জিনিস তো বাঁচাই রাখতে হবে, তো তাঁত জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে। তো যেরকম হচ্ছে অনেক কাপড় আমাদের, যেরকম হচ্ছে কি একটা কাপড় যে সীমার, ওইটা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, আর হচ্ছে না। তো ওইভাবে যেরকম তাকটা আমরা ধরে রাখতে পারি, তাহলে যতটুকু পারবো দেশি জিনিসগুলো, পণ্যগুলো কিনবো। কারণ কোয়ারেন্টাইনের সময় অনেক ডিজাইনাররা অনেক কাপড়ই বানিয়েছে, অনেক কিছুই করেছে, বাট ওইগুলো সেল হয়নি। হাই রাবু, তুমি দেখছো, থ্যাংক ইউ রাবু। তো আমি চাচ্ছিলাম যে আমাদের একটা স্লোগান, আপনারাও এই স্লোগানটা শেয়ার করেন, যা কিনবো দেশি কিনবো, দেশি প্রোডাক্টগুলো একটু কিনে সবার দেশি পণ্যগুলো, জিনিসগুলো আমরা তাঁতগুলা ধরে রাখতে পারি। থ্যাংক ইউ তাসিন হোসেন, আপনি বলেছেন, আমি আপনার কথাটা শুনলাম। তো আপনার যদি কষ্ট হচ্ছে তাহলে আপনাকে লাইভ দেখাও দরকার নেই, আপনি চলে যান। জিল্লুর রহমান, থ্যাংক ইউ জিল্লুর রহমান, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আসলে কি সবার মাইন্ড তো সব কিছু বলা যায় না। আলম, মাই টু ফেভারেট আপু অ্যান্ড ইউ, থ্যাংক ইউ আলম, সবাইকে থ্যাংক ইউ বলছি। কারণ হচ্ছে অনেকের তো সত্যি কথা, অনেকের চিন্তা ভাবনা অনেকেই। রানওয়ে ম্যাজিক, আচ্ছা, ব্রাইডাল এশিয়া শো 2005 থেকে ডিজাইনার আনিলা হকের ব্রাইডাল অংশ নিয়েছেন, সেই থেকে আপনাকে বলা হয় ব্রাইডাল কন্যা। বিষয়ে আপনি কি বলেন? আমি বলবো যে আসলে ব্রাইডাল শ্যুট অনেক করেছি, অনেক বেশি ব্রাইডাল শ্যুট করেছি। আমি সামটাইম চিন্তা করি যে হ্যাঁ, আমার বিয়েতে হয়তো বা আমি ওরকম সাজবই না। তো ওরকম অনেকগুলাই শ্যুট করেছি, অনেক বেশি, এরকম বউ থেকে বেশি সেজে ফেলছি। তাহলে যেগুলো হচ্ছে যে ব্রাইডাল কন্যা অনেকেই বলে, অনেকেই বলতে থাকে, কারণ ব্রাইডাল শ্যুট হলে রুমার স্কিনের সাথে বা ফেসের সাথে ব্রাইডালটা খুব বেশি যায়, তাই হয়তো এরকম করে বলে সবাই যে রুমাকে ব্রাইডাল কন্যা। আমি কিছু নতুন মডেলদের জন্য বলবো যে যারা আছে, তো দেশের পরিস্থিতি ঠিক হলে আমাদের শো, আমরা অনেক দূর পিছিয়ে গেছি, দেশের মিডিয়াটা অনেক পিছিয়ে গেছে, সব কিছুই পিছিয়ে গিয়েছে, কিন্তু আমরা রিকভার করে ফেলবো ইনশাল্লাহ এই করোনা মুক্ত হলে। আর নতুনদের জন্য বলবো অবশ্যই তোমরা সুন্দরভাবে আসো, একটু প্যাশন রাখো, শোকে করো না, নিজের জিনিসটা ভালো মতন করো। আমরা যেরকম হচ্ছে মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক একটা প্রোগ্রাম শুরু করেছি। হ্যালো সাফায়েত আলম, আপনি দেখছেন, খুব ভালো লাগলো।
তাহলে মিস ফটোজেনিক শুরু করেছি। তো সেইটা আমরা অডিশন একটা নিয়েছি, তো ওই অডিশনটা অফ রেখেছি কারণ হচ্ছে অডিশনের জন্য অনেক মানুষ আসতেছে একসাথে। তো আমরা দূরত্ব রেখেই ফার্স্টে অডিশনটা নিয়েছি। তো অডিশন নেওয়ার পর আমরা এখন হচ্ছে এগুলো সিলেকশন করছি যে কিভাবে কি করব, সিলেকশন করছি। আচ্ছা আমি কমেন্টসগুলো একটু পড়ে নিই। কাজের মাধ্যমে সৈয়দ রুমার র্যাম ইন্ডাস্ট্রি আইকন আমরা জানি, আপনি নিজেকে কীভাবে দেখেন? র্যাম হিসাবে আমি আসলে ইমন র্যাম হিসাবে আমি আমাকে সত্যি কথা নিজেকে আমার র্যামটা মনে হয় আমার নিজের, যে র্যামটাকে আমি কখনোই আলাদা করতে পারবো না। আমি এর জন্যই কোরিওগ্রাফি শুরু করেছি, যে আমি যদি এক পর্যায়ে র্যামটা ছেড়ে দেই বা কাজ শুরু করি, আমার ধাপে ধাপে মিডিয়ার সাথে থাকতে হবে। আমার একটাই উদ্দেশ্য বা একটাই লক্ষ্য, যেটা হচ্ছে আমি মরার আগ পর্যন্ত মিডিয়ার সাথে কাজ করব। তাই আমি কিন্তু আর বাই রুমা একটা শপ করেছি, সেটা হচ্ছে যে বেশিরভাগই মডেলদের জন্যই এটা করা, কারণ হচ্ছে বাংলাদেশে ওরকম শু পাওয়া যায় না র্যাম্পের জন্য, তো করেছি। আর আমি ডেলি সান নিউজ পেপারে জব করি, যেটা হচ্ছে ওইটাও ফ্যাশন অ্যাডভাইজার হিসাবে, তো সেখানেও আমি স্টাইলিং করছি। আর হচ্ছে যে র্যাম্পটা হচ্ছে আমার মানে মানুষ বলে না আমার জান রু, ওইটা যে র্যামটাকে কখনোই আমি ছাড়তে পারবো না বা র্যামটাকে কখনোই আমি ভুলতে পারবো না। র্যামটা আমাকে সবচেয়ে বেশি টাইম দিয়েছে, বা র্যামকে আমি সবচেয়ে বেশি টাইম দিয়েছি। আমি ফ্যামিলির থেকে বেশি র্যামকে টাইম দিয়েছি। আমি অনেকটা এরকম হয়েছে যে আমি বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করি নেই, আমার কাজিনের বিয়েতে অ্যাটেন্ড করি নেই, আমি আমার নিজের মামার বিয়েতে বিয়ের দিন সকালে গিয়েছি। তো অনেক কিছু অনেক জায়গার জন্য আমি করেছি। ইভেন আমার মামাতো বোনের বিয়ের সময় আমি জাপানে শো করতে গিয়েছিলাম, তো আমি তার বিয়ে অ্যাটেন্ড করতে পারিনি। তো র্যামটা হচ্ছে আমার জান। মনে হয় র্যামটা যদি কোনো দিন আমার থেকে আলাদা হয়ে যায়, ওই দিন হয়তো বা আমি মারা যেতে পারি, এরকম হতেই পারে। কিন্তু র্যামটাকে আমি সবসময় অনেক বেশি সম্মান করি, অ্যান্ড সবাইকে বলবো যে র্যামটাকে ওইভাবে সম্মান দিতে, যেটা নিজের জানের মতনই দিতে। কারণ তুমি যে জিনিসকে সম্মান দিবা সেই জিনিস কিন্তু তোমাকে সম্মান দিবে। আর র্যাম্পটার ক্ষেত্রে আমি বলবো শুটিংয়ে হয় বা কোনো কিছু হয়তো কাট বলার একটা শব্দ থাকে বা সেকেন্ড একটা চান্স থাকে, র্যাম্পে কিন্তু এরকম কোনো চান্স থাকে না। আর ওয়ার্ল্ড ওয়াইজ সবসময় বলা হয় র্যাম্প মডেলদের সব থেকে স্মার্ট মডেলরা হচ্ছে যে র্যাম্পের মডেল। তো র্যাম্প মডেল হওয়া খুব সহজ না। র্যাম্প মডেল হইতে ওরকম সত্যি কথা যেরকম হাইট লাগে, ওরকম অ্যাটিটিউড লাগে, ওরকম ফিগার মেনটেন করতে হয়। আর র্যাম্প মডেলদের সবসময় হ্যাঙ্গার বলা হয়, বিকজ অফ র্যাম্প মডেলরা সব কিছু ক্যারি করতে পারে। আর র্যাম্পের ক্ষেত্রে আমি নতুনদেরকে বলবো যে অবশ্যই গ্রুমিং করতে হবে, টাইম মেনটেন করতে হবে, কোরিওগ্রাফার কথা শুনতে হবে, সুন্দরভাবে নিজেকে প্রপারভাবে রেডি করতে হবে। অবশ্যই তোমার আইকন একজন থাকতে হবে। যেরকম আমার আইকন হচ্ছে ক্যাটমস। আমি সত্যি ক্যাটমসকে অনেক বেশি ফলো করতাম আগে। ক্যাটমসকে আমার খুবই বেশি পছন্দ, এখনও ওর বয়স এত হয়ে গেছে বাট নিজেকে ওইভাবে ধরে রেখেছে। তো আমার মনে হয় সব কাজেই প্যাশনটা থাকা উচিত, সবাই সবার মতন ভালো থাকা উচিত। কাজের মধ্যে সেই তোমার হাই হ্যালো ইসরাত, আপনার মেকআপের ভিডিও দেখতে চাই আপু। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসরাত, ইনশাল্লাহ। রাবু সুপার মডেল অফ আওয়ার কান্ট্রি। থ্যাংক ইউ রাবু। আরমান ইসলাম, থ্যাংক ইউ আরমান ইসলাম। ফার্স্ট টাইম আমাকে এরকম কেউ বলেছে, আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। মনজুম চৌধুরী, খুব দামি কথা বলেছেন, দেশি পণ্য কিনুন অ্যান্ড দেশি ঐতিহাসিক বাঁচিয়ে রাখুন। অবশ্যই। এইচডি ইমন, মডেলিংয়ে আসা নতুনদের আপনি কি বলবেন?
নতুনদের জন্য অবশ্যই বলবো যে ধৈর্য সহকারে কাজ করতে হবে। ফার্স্টে অবশ্যই গ্রুমিং করতে হবে, প্রপার সেন্স থাকতে হবে যে মেকআপ কীরকম করতে হবে, বা সেন্স থাকতে হবে ড্রেস কীভাবে পরতে হবে, বা কাকে কিভাবে কাজ করতে হবে, কোন ধাপে সে কাজ করবে বা কোন ওয়েতে সে কাজ করবে, সেটা তার মাথায় অবশ্যই রাখতে হবে। আর আমরা যখন শুরু করেছি 2002 থেকে, তখন গ্রুমিং কোনো স্কুল ছিল না, কোনো ক্লাস ছিল না। আমি গ্রুমিং করাই হচ্ছে ওয়ালি এসএসএনে, যেটা হচ্ছে মহাখালীতে। তো এখানে অনেকেই গ্রুমিং করাচ্ছে। তো গ্রুমিং অনেক ওয়ে আছে এখন, যেহেতু প্রপারভাবে গ্রুমিং করে আসলে তো র্যাম্পে অনেক ভালোই কাজ করতে পারবে। বা হাইটটা খুব বেশি ম্যাটার করে, মেয়েদের অবশ্যই 5'5" নিচে অবশ্যই র্যাম্প করা উচিত না। আর সেটা অবশ্যই মানানসই না, কারণ র্যাম্পটা অনেক বেশি বড় থাকে। তো ওখানে হাইট শর্ট থাকলে মেয়েদেরকে অনেক শর্ট মনে হয়, কারণ অনেক দূর থেকে অডিয়েন্স দেখে। আর বেসিক হচ্ছে যে হাই হিল ক্যারি করতে হবে, অবশ্যই পেন্সিল হিলটা ক্যারি করতে হবে। অ্যান্ড কোন ড্রেসের সাথে কোন জুয়েলারি পরতে হবে এই সেন্সটা অবশ্যই থাকতে হবে। আমি আশা করি যে নতুন যারা আসবে অবশ্যই গ্রুমিং করবে, আর হচ্ছে তাদের সিনিয়রদের দেখবে, অবশ্যই সেটা তারা করতে পারবে। আর হচ্ছে এটা পেজটা যেহেতু সিলেটের সবাইকে আমি একটু বলবো যে অবশ্যই তোমরা গ্রুমিং করবা। অবশ্যই সিলেটে অনেক কিছু আছে গ্রুমিংয়ের জন্য, ওদিকে ওয়ে কম থাকলে যেহেতু ঢাকায় এসে কাজ করতে পারবা, তোমরা ওখানে গ্রুমিং করে অবশ্যই ঢাকায় এসে কাজ করতে পারবা। আমি ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। এক ধারে এতগুলো কাজ করে সাথে আপনি জড়িত, র্যাম্প মডেল, কোরিওগ্রাফি, অভিনেত্রী, ছোটোবেলার কি স্বপ্ন ছিল? না, ছোটোবেলা থেকে ইমন আমার কোনো স্বপ্ন ছিল না, কারণ হচ্ছে আমি কখনোই মডেল হতে চাইনি। আমার বোনের স্বপ্ন থেকে আমার স্বপ্ন। আর থ্যাঙ্কস রেশমাকে সবসময় বলবো, তার স্বপ্ন থেকে তার স্বপ্নটা আমি আমার ভিতর পুরো করছি। আর ছোটোবেলা থেকে কখনোই এরকম স্বপ্ন ছিল না যে মডেলিং করব বা এরকম করব। একটু আগে আমি বলেছি যে আমার সবসময় ইচ্ছা ছিল হয়তো বা পুলিশ বা আর্মিতে জয়েন করব বা কোনো এরকম কোনো কিছু করবো। তো আমার মডেলিংয়ের কোনো ইচ্ছা ছিল না। ফার্স্টে আমি মডেলিং দেখে খুব বিরক্ত হতাম। আমার যখন রেশমারা করতো তখনও বিরক্ত হতাম যে সারাদিন এরকম কাজ করে কিভাবে, সারাদিন এরকম মেকআপভাবে কীভাবে করে থাকে। তো আসলে বললাম না, এই জিনিসটা যে আমার জান কখন হয়ে গেছে আমি বুঝি না। আমার একটা আলাদা পার্ট হয়ে গেছে, যে আমার ইম্পর্টেন্ট সবচেয়ে জিনিসটা হয়ে গেছে দেয়। আর ছোটোবেলা ওরকম কোনো কিছুই করতাম না, কিন্তু ছোটোবেলা অনেক বদমেজাজি ছিলাম, এখনও বদমেজাজি, দুষ্টামি করতাম। এখন একটু কম করি, রাগী, একটু জিদি, সব সময় একটু নিজের অ্যাটিটিউড নিয়ে থাকতাম। তো ওরকম কারোর সাথে মিশতাম না। স্কুল ফ্রেন্ড 3 জন আছে আমার, তো স্কুল ফ্রেন্ডের সাথে আমি সবসময় হ্যাং আউট করা পছন্দ করি। বাইরে কোনো ফ্রেন্ড সার্কেল রাখি না, আমার খুব লিমিটেড ফ্রেন্ড সার্কেল। তো একটা লিমিটেই আমি আড্ডা মারি ওদের সাথেই। ফ্রি সময় পাইলে আড্ডা মারা পছন্দ করি, বাইরে দেশের বাইরে ঘোরা পছন্দ করি, সুন্দর প্লেসটা পছন্দ করি। আমার সবচেয়ে পছন্দের একটা হ্যাপেনিং জায়গা হচ্ছে ব্যাংকক। তো আমি ব্যাংককে যেয়ে শপিং করা পছন্দ করি। আর জুবাইর আহমেদ, আপনার জীবনে সবথেকে বড় অর্জন কী? আমার জীবনে সবথেকে বড় অর্জন হচ্ছে, আমার মনে করি আমি আমার পরিচিতিটা পেয়েছি। যে আমি কি অর্জন করেছি, আমি আমার নাম অর্জন করেছি। যে এখন যদি কেউ দেখে বা কেউ শুনে, সবার নাম তো সবাই করে, কিন্তু সৈয়দ রুমা নাম বললে যদি 1 লাখ মানুষের মধ্যে হয়তো বা 10,000 মানুষ তো চিনে যে সৈয়দ রুমা একজন মডেল বা উনি কাজ করে। তো আমি আমার নামটা অর্জন করেছি, কারণ নামটা হয়তো মা বাবা রেখে ছেড়ে দেয় যে হ্যাঁ সবাই সবাইকে ডাকে, কিন্তু আমি আমার সৈয়দ রুমাকে পেয়েছি, আমি আমার লাইফ পেয়েছি, আমি আমার সোল পেয়েছি। আমার সবচেয়ে বড় পাওয়াই হচ্ছে এটা, যে সৈয়দ রুমা একটা গুগলে সার্চ দিলে সৈয়দ রুমার আসে, অ্যান্ড 500 মানুষ সৈয়দ রুমাকে চিনে। অ্যান্ড আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অবশ্যই সৈয়দ রুমাকে র্যাম্প মডেল হিসাবে সবাই খুব ভালোভাবেই চিনে। তকির বেস্ট মডেল ইন বিডি, সৈয়দ রুমা, থ্যাংক ইউ। আপু, আর ইউ ম্যারিড? ইমরান, না ইমরান ম্যারিড না।
ইমন আমি শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে আমার এই ফোনটা প্রবলেম করছে নেট। আমি লাইভটা শেষ করে শেয়ারটা করে দিব। আপু আপনার প্রিয় মানুষরা দেখতে পাচ্ছে না, আমি আইডিটা শেয়ার করার চেষ্টা করছি কিন্তু আমার এই ফোনে নেট কাজ করছে না। ওয়েট, সরি এখন নেট কাজ করছে না। তাহলে আর আপনাদের সাথে কথা না বাড়িয়ে সুন্দরভাবে কথা বলি। আনুষ্কা অনেক 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 ভালোবাসা আপু, মিস ইউ লট, মিস ইউ টু আনুষ্কা, অনেক মিস করি তোমাদের, র্যামটাকে অনেক মিস করছি, শোগুলো অনেক বেশি মিস করছি। আর কারোর সাথে ওইভাবে দেখা হচ্ছে না, হ্যাং আউট হচ্ছে না। আসলে হচ্ছে যে জুলাই আগস্ট সেপ্টেম্বর এইটা খুব বেশি শো হয়, তো এখন করতে পারছি না। যদি আল্লাহর রহমতে করোনাটা চলে যায় তাহলে অবশ্যই আমাদের দেখা হবে। আর কিছু একজন মডেলের কাছে পোর্টফোলিওটা কতটুকু গুরুত্বপূর্ণ? পোর্টফোলিওটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বিকজ অফ ওর তো সব জিনিসই পোর্টফোলিওতে থাকবে। যেরকম হচ্ছে আমাদের বাইরে দেশে বাইরে শো করতে গেলে আমাদের পোর্টফোলিওটা লাগে। এখন হয়তো বা অনেক বেশি ডিজিটাল হয়ে গেছে, কিন্তু নিউজ পেপারটা অবশ্যই লাগে। নিউজ পেপারটা এম্বাসি দেখে। অ্যান্ড পোর্টফোলিওটা হচ্ছে নিজের ফিউচারের জন্য। আমি তো আমার শোগুলা সবগুলাই ডায়েরিতে লিখে রাখেছি যে কোন ডেটে কোন খাতে কোথায় শো করেছি আমি। অ্যান্ড সবগুলা ম্যাগাজিনের কাট পিসগুলো আমি রেখে দিয়েছি। অ্যান্ড ম্যাগাজিনের সব পিস্টারগুলো সুন্দরভাবে লেমিনেটিং করে রেখেছি। আমি যেগুলো কাজ করেছি সেগুলো রেখেছি, যেগুলো শো করেছি সেগুলো সিডি রেখেছি। সবগুলো পোর্টফোলিও আমি সুন্দর। আমার মনে হয় যে একটা মডেলের পোর্টফোলিও আর ওয়েবসাইটটা যেরকম এখন সব মডেলের ওয়েবসাইট আছে ওরকম পোর্টফোলিওটাও রাখা উচিত। ছোটোবেলা সৈয়দ রুমা ছিলেন অনেক জিদ্দি অ্যান্ড দুষ্ট, কথাটা কি সত্যি? হ্যাঁ, কথাটা সত্যি, জিদ্দি এখনও আছি। দুষ্টামিটা একটু কমে গিয়েছে, এখন একটু ভদ্র হয়ে গিয়েছি। সারিয়া সোহাগ, ওয়েলকাম সোহাগ, দেখার জন্য থ্যাংক ইউ। আপু আপনার রুবেল মেজের ভাইয়ার সাথে আড্ডা দিতে দেখা যায়? হ্যাঁ, ওই আমার খুব ভালো ফ্রেন্ড, আমি তার সাথে তার ওয়াইফের সাথে অবশ্যই আড্ডা দিই। আমরা কোনো ওকেশন হলেই একসাথে করি, ঘোরাফেরা করি। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই তো ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক কথা বললাম আপনাদের সাথে, খুব ভালো সময় কাটলো। আর লাস্টে একটা কথা বলবো, যা কিনবো দেশি কিনবো, বাসায় থাকবো, সুস্থ থাকবো, সবার জন্য থাকবো, ফ্যামিলির জন্য থাকবো, দেশের জন্য থাকবো। ইনশাল্লাহ আবার সুন্দর বাংলাদেশ ফিরে পাবো, দেখা হবে। আসসালামু আলাইকুম সবাই, আমি সৈয়দ রুমা, লাভ ইউ অল, বাই, থ্যাংক ইউ।